ভোট বিলম্বে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিএনপি, বললেন জয়নুল আবেদিন। গণপরিষদ নির্বাচনের তাগিদ জাতীয় নাগরিক কমিটির। বাংলাদেশের গণ অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের হাত নেই, নরেন্দ্র মোদীর সাথে বৈঠক শেষে বললেন ডোনাল্ড ট্রাম্প। পবিত্র শবে বরাত আজ টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের সর্ববৃহৎ জুমার নামাজ আদায়। এবং বাজারে চিনি ও বোতলজাত সয়াবিন তেলের সংকট, শবে বরাতে বাড়তি দামে বিক্রি হচ্ছে গরুর মাংস ও মুরগি। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতে ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। নির্বাচন নিয়ে কোনো টালবাহানা না করে ডিসেম্বরে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অন্যদিকে নির্বাচন বিলম্বে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিরোধী কোন কার্যক্রমের সঙ্গে জড়িত আছে তার সদস্য পদ নবায়ন করা যাবে না। এ সময় তিনি বলেন, যারা নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে তারা দেশের ক্ষতি করছেন। এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরে নির্বাচন দিন, আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত। কিন্তু নির্বাচনের আগে বিচার কেন বলেন? বিচার শেষ করে নির্বাচন করতে হবে। 3 মাসের মধ্যে বিচার করেন, অবিচার নয়, বিচার করতে হবে। মির্জা আব্বাস অভিযোগ করেন, সারা দেশে ডেভিলদের খুঁজে বেড়াচ্ছে, অথচ হাতের কাছে ডেভিলরা আছে। একটি বিশেষ রাজনৈতিক দলের সাথে তারা হাত মিলিয়েছে বলে তাদের ধরা হচ্ছে না। খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা বলেছিল আপনাকে ছাড়া বাংলাদেশ চলবে না, আপনাকে আমরা চাই, কবিতার ভাষায় বলেছিল জীবনেও চাই, মরণেও চাই, অনেক অসম্ভবের সময় আপনাকে চাই, সেই ডেভিলটা তো হাতের কাছে আছে, কেন ধরছেন না? কারণ কি? কোন একটা রাজনৈতিক দলের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে, সুতরাং তাকে ধরা যাবে না। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে আলাদা একটি অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচন বিলম্বে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। তাই আবার নতুন চক্রান্ত শুরু করেছেন। যখন ইন্টারিয়াম গভর্নমেন্ট সুনাম অর্জনকারী ডক্টর ইউনূস বাংলাদেশে নভেম্বর অক্টোবরে একটা নির্বাচনের দাবি কথা বলা শুরু করলেন, তখনই আবার আপনাদের মুখে রাম রাম, আবারও শুনি কি স্থানীয় সরকারের নির্বাচন, কিসের ইঙ্গিত? সংস্কারের পর নির্বাচন। কোথায় ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময়? অতি দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানান এই বিএনপি নেতা। নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে করব। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নতুন সংবিধান ও নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, এর জন্য দরকার একটি গণপরিষদ নির্বাচন। সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি বলেন, জনতার ঐক্যের মাধ্যমে আমরা একটি নতুন সংবিধান ও নতুন বাংলাদেশ গড়ে তুলব। আওয়ামী ফ্যাসিবাদ আর যাতে ফেরত আসতে না পারে সেজন্য সংবিধান পরিবর্তনের কথা জানান। এ সময় আলোচনায় অবসরপ্রাপ্ত বিচারপতি AFM আব্দুর রহমান বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করি, কিন্তু স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করি না। তাই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করার আহ্বান জানান তিনি। ছাত্র জনতার যে রাজনৈতিক দলটি এই মাসেই জনগণের সামনে আসবে
আমাদের রাজনৈতিক লড়াই হবে গণপরিষদ নির্বাচন, আমাদের রাজনৈতিক লড়াই হবে একটি নতুন সংবিধান। এই লড়াইয়ে বাংলাদেশের আনাচে কানাচে পথে প্রান্তরে আমরা ঘুরে বেড়াবো, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করব। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের ক্ষমতাসীন হওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন ট্রাম্প। এ ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর নির্ভর করতে চান বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। এদিকে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করায় বিষয়টি এড়িয়ে যান মোদী। আরও জানাচ্ছেন জাবালুন নূর। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকের প্রশ্নে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। তবে এ প্রসঙ্গে খুব সংক্ষিপ্ত ও কৌশলগত জবাব দেন দুদেশের সরকার প্রধান। So what is your point of view about the Bangladesh? Well, there was no role for our deep state. It was this is something that এতে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটি এমন একটি বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। শত শত বছর তারা কাজ করেছে। সত্যি বলতে এই বিষয়ে পড়েছি, তবে বাংলাদেশ ইস্যুতে আমি প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিব। but I will leave Bangladesh to the Prime Minister. মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশ প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রীকে জবাব দেওয়ার কথা বললেও নরেন্দ্র মোদী বাংলাদেশ প্রসঙ্গ এড়িয়ে গিয়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে কথা বলেন। रूस और यूक्रेन के बीच का लड़ाई का सवाल है। যুদ্ধের অবসানের সম্ভাব্য সমাধান খুঁজে বের করার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টাকে আমি সমর্থন করি। বিশ্ব মনে করে ভারতে যুদ্ধে নিরপেক্ষ, কিন্তু আমি আবারও বলতে চাই, ভারত নিরপেক্ষ নয়, বরং শান্তির পক্ষে। ভারতের প্রধানমন্ত্রীর এ সফরে সে দেশের যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে দুদেশের মধ্যে শিগগিরই লাভজনক বাণিজ্য চুক্তি হবে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। আমিরাত সফর শেষে দেশের পথে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই সফরের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশের সঙ্গে আমিরাতের যে দূরত্ব সৃষ্টি হয়েছিল তা কমেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রফেসর ইউনূসের আমিরাত সফরের আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমে ব্রিফিংয়ে কথা বলেন তিনি জানান, আমিরাতের কিছু পোর্ট কোম্পানি বাংলাদেশে ইপিজেড করতে চায়। এছাড়া প্রবাসীদের কাছে থেকে সরাসরি সমস্যার কথা শুনেছেন প্রধান উপদেষ্টা। এসব সমস্যা সমাধানের ব্যাপারে উদ্যোগ নেবেন। এ সময় ভিসা চালুর ব্যাপারে ডক্টর ইউনূস আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান প্রেস সচিব। আজকে বাংলাদেশি কমিউনিটি ভাই বোনদের কাছ থেকে তাদের যেগুলো সমস্যা যেগুলো তারা ফেস করছে উনি নিজে শুনছেন। তো এটা সঠিক সময়ে এটা আসলে টেক আপ করা হবে আমরা বলছি। কিন্তু দেখেন আপনার এটা বুঝতে হবে যে এটা একটা পুঞ্জীভূত একটা সমস্যা। সেই 2012 সালের থেকে এই সমস্যাটা শুরু, একদিন না, এই 12টা বছর হয়ে গেছে। তো উনি এটা টেক আপ করেছেন। উনি এটাকে নিয়ে আস্তে আস্তে সবার সাথে কার সাথে কথা বলতে হয়, কীভাবে এটা ডিল করতে হয়, সবগুলো প্রত্যেকটা এভিনিউ এক্সপ্লোর করা হয়েছে। আজ দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হবে পবিত্র শবে বরাত। ফার্সি সব শব্দের অর্থ রাত আর বরাত অর্থ মুক্তি, আর সেই মুক্তির রাত লাইলাতুল বারাত। হিজরি সনে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত মুক্তির রজনী হিসেবে পালন করে মুসলিম উম্মাহ। পবিত্র শবে বরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে। শাবান মাসের পরে আসে পবিত্র রমজান মাস, তাই শবে বরাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়। পবিত্র শবে বরাত পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন ধর্মপ্রাণ মুসলমানেরা। অতীতের পাপ এবং অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে ধর্মপ্রাণ মুসলমানেরা ইবাদত করেন এই রাতে।
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয়েছে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ। মাওলানা সাদ কান্ধলাবির অনুসারীদের আয়োজনে বিশ্ব ইজতেমার প্রথম দিনেই পবিত্র জুমার নামাজ আদায় করেন লাখো মুসল্লি। এদিকে ইজতেমা ময়দান পরিদর্শনে এসে জিএমপি কমিশনার ডক্টর নাজমুল করিম খান জানান, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। আরিফ খান আবিরের রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা এই পর্বে অংশ নিয়েছেন। দ্বিতীয় পর্বের প্রথম দিনে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহৎ জুম্মার নামাজ। লাখো মুসল্লির অংশগ্রহণে এই নামাজের ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। এ সময় আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্ট কামনা করেন মুসল্লিরা। দিনের প্রথম চলতে পারি আর ইমান নিয়ে যেতে পারি। আর এবার ইজতেমা ইনশাআল্লাহ অনেক লোক আল্লাহ পাক ভর্তি করতে, মাছ ভর্তি হয়ে গেছে। সকল মানুষ যেন হিদায়াতের পথে উঠে যাচ্ছে। আল্লাহর কাছে ইজতেমাদান আল্লাহ আজীবন সফল করে এবং এই যে ফেতনা ফাসাদ আল্লাহ দুনিয়াতে এই ফেতনা ফাসাদ মুক্ত করে দেয়। ইজতেমা যেন ভালো হয়, সুন্দর হয়, আমরা যেন আরো ইজতেমা করতে পারি। এদিকে ইজতেমা ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন জিএমপি কমিশনার। জুম্মার দিন পাশাপাশি আজকে রাতে শবে বরাত, তাই এটি একটি গুরুত্ব বহন করে। আর এই গুরুত্ব বহন করার জন্য ধর্মপ্রাণ মুসলমানরা এখানে প্রচুর সমবেত হবে। এই সমবেত হলে তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের সকলের। আমরা পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সতর্ক আছি এখানে আমরা তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। ইতিহাসে এবারই প্রথম শবে বরাতের রজনীতে হচ্ছে বিশ্ব ইজতেমা। রোববার আখিরি মোনাজাতে শেষ হবে বিশ্ব ইজতেমার এবারের আয়োজন। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ বিষয়ে আরো খবর জানিয়েছেন সহকর্মী আরিফ খান আবির। বিশ্ব ইজতেমার আজকে সবচেয়ে বড় যে জুমার নামাজ সেটি কিন্তু আদায় হয়েছে। অথচ হচ্ছে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের যে বিশ্ব ইজতেমা অর্থাৎ নিজামুদ্দিন মার্কাজের তাদের কিন্তু ইজতেমার জুমার নামাজে আপনার লাখো মুসল্লি অংশ নিয়েছেন। আর এই জুমার নামাজ ইমামতি করেছেন মাওলানা সাদ কান্ধলভির যিনি বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ, তিনি কিন্তু জুমার নামাজে অংশ নিয়েছেন। আমরা যে ট্রেনটাতে রয়েছি সেটি হচ্ছে আপনার এটি একটি বিদেশি খিত্তার ট্রেন। আপনি এখানে কিন্তু হচ্ছে বিভিন্ন দেশের আপনার মুসল্লিরা কিন্তু এখানে এসে যোগ হয়েছেন। অর্থাৎ আমরা দেখেছি ইন্দোনেশিয়ান, ফিলিপাইন, মালয়েশিয়ান, থাইল্যান্ড থেকে শুরু করে সৌদি আরব থেকে শুরু করে বিভিন্ন আপনার বিদেশি মেহমানরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা আসলে আপনাদের সেই বিদেশি মেহমানখানাটা একটু আপনাদেরকে দেখাতে চাই যে এখানে আসলে আপনার টোটালি একদম বিদেশি যারা মেহমান তারা কিন্তু হচ্ছে এখানে এসেছেন এবং আপনার তারা যদি বলছেন যে আল্লাহ সন্তুষ্টি কামনার জন্যই কিন্তু তারা এই জায়গায় আপনার হচ্ছে আপনার এসেছেন, ইজতেমায় যোগ দিয়েছেন। এবং কিছুক্ষণ আগে যেহেতু জুমার নামাজ আদায় হয়েছে, এখন তারা আসলে পরবর্তী যে আপনার ইবাদত আছেন এবং যে দিনই আমল রয়েছেন সেই বিষয়ে যে আপনার বয়ান হচ্ছে সেই বয়ানের বিষয়ে কিন্তু হচ্ছে তারা হচ্ছে বসবেন এবং বিভিন্ন ট্রেন্ডে কিন্তু বিভিন্ন ভাষায় কিন্তু সেটি বয়ান হয়। আপনার আমরা একদম তুরাগ তীরে রয়েছি। এই তীরে কিন্তু আসলে বিদেশি মেহমানদের জন্য কিন্তু হচ্ছে আপনার এই আপনার জায়গাটি নির্ধারণ করা হয়েছে। এখানে কিন্তু হচ্ছে আপনার বিভিন্ন দেশের অর্থাৎ বিভাগীয় কমিশনার এবং গাজীপুর সিটির যিনি প্রশাসক রয়েছেন তিনি বলছেন যে প্রায় ৫,০০০-এরও বেশি বিদেশি মেহমানরা কিন্তু ইতিমধ্যে আপনার এখানে এসে উপস্থিত হয়েছেন এবং কিন্তু আরো বেশ কিছু বিদেশি মেহমানরা কিন্তু হচ্ছে আপনার এখানে যোগ দিবেন এমনটি কিন্তু জানিয়েছেন এবং আগামীকালকেও বিভিন্ন দেশ থেকে কিছু আপনার মেহমানরা এসে যোগ দিবেন আপনার এই বিশ্ব ইজতেমার যে মাওলানা সাদ অনুসারীদের যে আপনার যে ইজতেমা সেই ইজতেমায় এবং আপনার হচ্ছে আপনার পরবর্তী যে বয়ান সেগুলো কিন্তু হবে এবং সেগুলো কিন্তু হচ্ছে এখানে খিত্তায় চলবে এবং ২০০০-এর বেশি বদির জামাতের লোকজন কিন্তু যোগ দিয়েছেন, যাদেরকে কেউ কিন্তু বয়ান করে আলাদাভাবে বোঝানো হচ্ছে আল্লাহর বরত্বের কথা। এই ছিল সর্বশেষ টঙ্গী তুরাগ তীর থেকে। এ পর্যায়ে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
বাণিজ্য মন্ত্রণালয় নিত্যপণ্যের দাম ভোক্তাদের সাধ্যের মধ্যে আনার চেষ্টা করলেও সিন্ডিকেটের কারণে সেই উদ্যোগ সফল হচ্ছে না। কারসাজি করে দাম বাড়াতে বাজারে চিনি ও বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলে অভিযোগ ক্রেতাদের। এদিকে শবে বরাতে গরুর মাংস ও মুরগির চাহিদা থাকায় বিক্রি হচ্ছে বাড়তি দরে। সোহাগ মিয়ার তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। প্রতি বছর রমজানে বিভিন্ন নিত্যপণ্যের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা থাকে ভোজ্য তেল, চিনি, ছোলা, খেজুর ও পেঁয়াজের। দেখা যায় প্রায় প্রতি বছরে এই পণ্যগুলোর মধ্যে কোনো একটি পণ্য নিয়ে রমজানের বাজারে রীতিমতো অস্থিরতা দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন ক্রেতারা। এবারও সেই শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্টরা, কারণ রোজার আগেই বাজারে উধাও রমজানের সবচেয়ে প্রয়োজনীয় পণ্য চিনি এবং সয়াবিন তেল। তবে খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, দাম বাড়াতে মিল মালিকরা সিন্ডিকেট করে তেলের সংকট তৈরি করেছে। বছরের মতো এবারও যেমন যারা হোলসেলার আছে, যারা পাইকারি আমরা যেখান থেকে আনি, একটু তো বাড়তি আছেই, হালকা হালকা বাড়তেছে সব কিছুই। অ্যাডভান্স টাকা দিয়ে পরে আবার মালের সাথে ইয়ে দিয়ে দিচ্ছে, যে আটা দিয়ে দিচ্ছে, ময়দা দিয়ে দিচ্ছে, এভাবে কন্ডিশন দিয়ে মাল দেয়। কোম্পানি থেকে নাকি এরকম হেরা রেট বাড়ানোর জন্য মনে হয় একটা পায়তারা করতেছে। এইগুলো সিন্ডিকেটের কাহিনী আর কি। মানে সয়াবিন তেলে আপনার খোলাটা নাকি 2000 টাকা আর কি কেজি বিক্রি করতেছে, আর লিটারে আপনার তারা 175 বিক্রি করতেছে। এই জন্য নাকি কোম্পানির লস হচ্ছে। আর চিনিটা 2 দিন সাপ্লাই দেয়, আবার 3-4 দিন অফ রাখে একটু দামটা এটাও বাড়ানোর জন্য চেষ্টা করতেছে আর কি। শবে বরাতকে কেন্দ্র করে বাজারে বাড়ছে গরুর মাংস ও মুরগির চাহিদা, বিক্রি হচ্ছে বাড়তি দরে। মাংসের দামও বেশি, সবজির দামও বেশি। মাংসের দাম অন্যান্য দিনের তুলনায় ঠিক আছে, মোটামুটি 800 টাকায় কিনতে হলো আর কি। গরু গোস কিনলাম 800 টাকা, রুই মাছ কিনলাম 350 টাকা করে। এইসের দাম, তেলের দাম একটু বৃদ্ধি হয়েছে, চালের দামও একটু বাড়ছে। শীতের মৌসুমের শেষের দিকে এসে বাজারে 2-1টি সবজির দামে বাড়তি প্রবণতা দেখা গেছে। বিক্রেতারা বলছে সরবরাহ কম থাকায় বাড়ছে দাম। গত সপ্তাহে সাথে কেজি প্রতি 2-3 টাকা করে বাড়ছে। এরকম আলু ছিল গত সপ্তাহে 15-16 টাকা, এই সপ্তাহে 18 টাকা 20 টাকা। আমরা লাউ ছিল আমরা 60 টাকা, এই সপ্তাহে 70 টাকা। ঠিক আছে, আসসালাম। এদিকে গত সপ্তাহে থেকে এ সপ্তাহে মাছের বাজার কিছুটা নড়ে বড়ে বসেছে। দেখা দেয় ক্রেতা এবং বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। বোয়াল 5 কেজি ওজনের 700 টাকা কেজি, কোরাল 5 কেজি ওজনের 650-700 টাকা কেজি। পাবদা মাছের দাম খুবই কম আছে। ক্রেতা যদি বলে যে দাম বাড়ছে, তাহলে ক্রেতা এটা ভুল বলছে। উল্টা কথা, ওরা সবসময় বলবে যে দাম কম এবং কেনা বেশি, কিন্তু বাস্তবে আসলে এখন কিন্তু কমে যাওয়ার কথা। আসলে কিন্তু শাকসবজির প্রচুর আছে, মাছের দাম ওই সময় অ্যাভেলেবেল হওয়ার কথা। রমজানকে ঘিরে বাজার মনিটরিং আরও জোরদার করার দাবি ভোক্তাদের। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ও সাদিপুর ইউনিয়নের কৃষকের ফসলের জমিতে জোরপূর্বক বালু ফেলার অভিযোগ উঠেছে একটি কোম্পানির বিরুদ্ধে। এলাকাবাসীর লিখিত অভিযোগের পর সরেজমিনে তদন্ত পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার শাগুপ্তা মেহরিন। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পনির ভূঁইয়ার রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। ফসলি জমি ভরাট করে চলছে আবাসন প্রকল্পের কাজ। বিষয়টি নিয়ে বারবার আপত্তি জানানো হলেও কর্ণপাত করেনি প্রতিষ্ঠানটি। শেষ পর্যন্ত উপজেলা প্রশাসনের দ্বারস্থ হতে হয়েছে এলাকাবাসীকে। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ও সাদিপুর ইউনিয়নে ঘটেছে এই ঘটনা। এলাকাবাসী জানায় ফসলি জমি ও পানি নিষ্কাশনের জায়গা ভরাট করছে একটি প্রতিষ্ঠান। কৃষকরা বাধা দিতে গেলে দেখানো হয় ভয়ভীতি। আমাদের কৃষি জমি, এর ভিতরে আমার কিছু জমি বালি দিয়া ভরাট করে ফেলছে। আমাদের এলাকার 95% মানুষ কৃষক, এরা ইডেন ইউনিভার্সিটি জোরপূর্বক বালু ভরাট করতেছে। কোম্পানি কিছু জমি ক্রয় করে কোম্পানি এখন বালু ফেলানোর জন্য রেজার লাইন টানছে। অনেক রেজার লাইনে সব বালু ঢালাওভাবে ভরাট করে ফেলাইতে চাইতেছে। আমাদের জমিও আছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বলেন, কয়েকজন কৃষকের কিছু জমি কিনে তাদের সাথে কথা বলেই আবাসন প্রকল্পের কাজ শুরু করেছেন। বালু ভরাটের অনুমতি চেয়ে সোনারগাঁও কৃষি কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে। এটা একটা সম্পূর্ণ অসত্য কথা। আমরা যে জমিটা কিনছি ওইটাতে একটু বালি ফেলানোর জন্য প্রোগ্রাম করছিলাম, তারা এটা নিজেরা বালু ফেলাইব। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কৃষকদের লিখিত অভিযোগ পাওয়ার পর সহকারী কমিশনারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা সহকারী কমিশনার ভূমি কাঁচপুর রাজস্ব সার্কেলে যে আছে তাকে আমি পাঠিয়েছি। সেই সরজমিনে পরিদর্শন করে এসেছে এবং তার তহসিলদারকে বলা আছে যে এটি তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য। তদন্ত
শেষ করে রিপোর্ট যখন আমরা পাবো তখন রিপোর্টের বেসিসে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অনুমোদনের আগে বালু ভরাটের কাজ বন্ধ রাখার পাশাপাশি জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখার দাবি চাষিদের। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়া নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। ভোট বিলম্বে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিএনপি, বললেন জয়নুল আবেদিন। গণপরিষদ নির্বাচনের তাগিদ জাতীয় নাগরিক কমিটির। বাংলাদেশের গণ অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের হাত নেই, নরেন্দ্র মোদীর সাথে বৈঠক শেষে বললেন ডোনাল্ড ট্রাম্প। পবিত্র শবে বারাত আজ টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের সর্ববৃহৎ জুমার নামাজ আদায়। এবং বাজারে চিনি ও বোতলজাত সয়াবিন তেলের সংকট, শবে বরাতে বাড়তি দামে বিক্রি হচ্ছে গরুর মাংস ও মুরগি। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।